নমস্কার বন্ধুরা, বিদ্যার্থীতে আপনাদের স্বাগত জানাই। আজকের আমাদের পলিটির যে ক্লাসটা থাকবে এটা হবে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রসিজার্স অ্যান্ড বেসিক স্ট্রাকচারের উপরে। আমি লেকচার স্টার্ট করার আগেই আপনাদেরকে জানিয়ে দিই একটা কথা, সেটা হচ্ছে যে এখানে আমি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রসিজারটাকে ডিসকাস করব। এর যা খুঁটিনাটি আছে সমস্তগুলো আমরা কনস্টিটিউশনাল বেয়ার অ্যাক্ট থেকেও দেখব। কিন্তু আমি এখানে যেটা খুব কনসিয়াসভাবে স্কিপ করেছি যে পার্টটা, সেটা হচ্ছে বিভিন্ন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো। ঠিক আছে? যে যে ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টসগুলো আছে ওইগুলোর লিস্ট আমি এই লেকচারের মধ্যে দিইনি, কারণ তাহলে লেকচারটা অনেক লম্বা হয়ে যাবে। আমি নেক্সট একটা লেকচারে চেষ্টা করব যে যে আমাদের ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টসগুলো রয়েছে সেইগুলোকে একটা লিস্ট আউট করে দেওয়া। ঠিক আছে? এবং বেসিক স্ট্রাকচারের মধ্যেও আমি সেই কেসগুলোকেই রেখেছি যেগুলো আমাদের বেসিক স্ট্রাকচারটাকে শেপ করেছে। তারপরে বেসিক স্ট্রাকচারের ওপরেও অনেক কেসেস এমন আছে যেগুলো থেকে কিছু কিছু বেসিক স্ট্রাকচারের পার্ট সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ এটাও বেসিক স্ট্রাকচারের পার্ট, কিছু কিছু কেসে সেই পার্টটাকে আমি এখানে রাখিনি, কারণ স্বাভাবিক কারণে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত বলে। তো এখানে এই লেকচারটার মধ্যে মূলত কনসেপচুয়াল ক্ল্যারিটি দেওয়া আছে। ওকে? যে বেসিক স্ট্রাকচার বলুন বা আপনার অ্যামেন্ডমেন্টসগুলোর যে লিস্ট হবে সেটা আমরা আলাদা লেকচারে করে দেবো। ওকে? সো আর দেরি না করে ক্লাসটা শুরু করি। Now, আমাদের চ্যাপ্টারটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। প্রথমে আমরা বুঝি যে অ্যামেন্ডমেন্ট ওয়ার্ডটা কী বোঝাচ্ছে। অ্যামেন্ডমেন্ট ওয়ার্ডটার আমরা যদি সোজাসুজি বাংলা মানে বলি তাহলে সেটা দাঁড়াবে সংশোধন। ঠিক আছে? সংশোধন কেন? কারণ আমাদের কনস্টিটিউশনটাকে যখন ইম্যাজিন করা হয়েছিল, কনস্টিটিউশনাল ডিবেটে যে সময় কনস্টিটিউশন লেখা হচ্ছিল তখন আমাদের কনস্টিটিউশন মেকাররা দুটো জিনিস ভেবেছে, যে কনস্টিটিউশনটাকে আমরা কি রিজিড করব না ফ্লেক্সিবল করব। রিজিড করার অর্থ হচ্ছে কনস্টিটিউশনটাকে সহজে অ্যামেন্ড করা যাবে না। ঠিক আছে? সহজে এর মধ্যে কোনো সংশোধন করা যাবে না, যা আমাদের কনস্টিটিউশন মেকাররা সেই সময় লিখে যাবে সেটাই মূলত থাকবে, বা সংশোধন করা গেলেও সংশোধন করার প্রসেসটা খুব ডিফিকাল্ট হবে। আর ফ্লেক্সিবল হচ্ছে যে খুব ইজিলি সবটা চেঞ্জ করে দেওয়া যাবে। তাহলে এখানে কোশ্চেন আসছে, তাহলে সেই সময় যে কনস্টিটিউশনটা লেখা হলো সেটা কি এমনভাবে লেখা গেছে যে ফিউচারের সমস্ত নিডসগুলোকে সে মিট করতে পারবে? ঠিক আছে? অবভিয়াসলি 1947 স্বাধীনতা পাওয়ার পরে কনস্টিটিউশন তৈরি হলো, ইমপ্লিমেন্ট হলো 1950-তে। ঠিক আছে? তো এই যে 1950টাকে আমি যদি ধরে নিই, 1950 যখন ইমপ্লিমেন্ট হয়েছে তখন 1950 বসে কি 2024 একটা নেশনের কি নিডস হবে, একটা সোসাইটির কি নিডস হবে সেটা জানা সম্ভব? কোনোদিনই সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমাকে কনস্টিটিউশনের মধ্যে এমন কিছু রুম রাখতেই হবে যেটা আমার ফিউচার নিডসগুলোকে মিট করতে পারে। বা এমন হতে পারে সেই সময় যে জিনিসগুলোকে ইনক্লুড করা হয়েছিল সেগুলো হয়তো এমন যেটা আমাদের আজকে 2020-তে এসে আর দরকার নেই। সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে ওই পার্টগুলোকে অমিট করারও প্রভিশন থাকতে হবে। ঠিক আছে? সুতরাং কনস্টিটিউশন মেকাররা খুব কনসিয়াসভাবে এটা ভেবেছিলেন যে কনস্টিটিউশন আমরা যখন লিখছি তখন এই কনস্টিটিউশনটা যেন ফিউচারের নিডসকে মিট করতে পারে, সেই দিকটা মাথায় রেখে তারা কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্টের প্রভিশনটা দিয়েছিলেন। আবার অ্যামেন্ডমেন্টের প্রভিশনটা যেমন দিয়েছিলেন তখন এটাও দেখেছেন যে অ্যামেন্ডমেন্ট করাটা এতটাই সোজা যেন না হয়ে যাক যে কিছুজন মানে একটা গভর্নমেন্ট হয়তো মানে কোয়ালিশন ফর্ম করেছে বা সামান্য মেজরিটি পেয়েছে, তাতেই সে কী করছে, পুরো কনস্টিটিউশনটাকে চেঞ্জ করে দিচ্ছে। যদি এরকম চেঞ্জ করাটা খুব ইজি হতো, দ্যাট উড নট হ্যাভ রিফ্লেক্টেড দি উইল অফ দি পিপল। ঠিক আছে? বা যেমন ধরুন মাইনরিটি রাইটস, ট্রাইবাল রাইটস, এই জিনিসগুলো যদি না দিতে চায়, কেউ যদি মনে করে এই প্রভিশনগুলো আমি হঠাৎ করে চেঞ্জ করে দেবো, এতটাও যেন ইজি না হয় যে কনস্টিটিউশনকে খুব ইজিলি চেঞ্জ করা যাচ্ছে। কনস্টিটিউশনের কিছু কোর ভ্যালুস যেন প্রিজার্ভ থাকে, এই জন্য কনস্টিটিউশনটাকে পুরোপুরি ফ্লেক্সিবলও করা হয়নি। ঠিক আছে? আবার পুরোপুরি রিজিডও করা হয়নি, একটা সুন্দর ব্লেন্ড রাখা হয়েছে বিটুইন রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে? তাহলে অ্যামেন্ডমেন্ট এই প্রভিশনগুলো রাখার দরকার কেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। টু মিটস দি ফিউচার রিকোয়ারমেন্ট। আবার অ্যামেন্ডমেন্ট প্রসিজিয়ারটাকেও খুব ইজি করা হয়নি একটাই কারণে, যাতে খুব ইজিলিও এর কোর ভ্যালুসকে চেঞ্জ না করা যায়। ওকে? নাও
কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এটা পার্লামেন্টের একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার। ঠিক আছে, পার্লামেন্টের কেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার? দেখুন, কনস্টিটিউশনটা কে লিখেছে? কনস্টিটিউশনটা লিখেছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লিখেছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 26 নভেম্বর 1949 তার কাজ শেষ হয়ে গেছে, যখন আমাদের কনস্টিটিউশনের ড্রাফটিংটা কমপ্লিট। এইবার যদি ফিউচারে কনস্টিটিউশনে চেঞ্জ করতে হয়, তাহলে সেই চেঞ্জটা কে করবে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো আর নেই। ঠিক আছে, সেই ক্ষেত্রে পার্লামেন্ট উইল ফাংশন, পার্লামেন্ট তার কাজটা করবে। ওই জন্য পার্লামেন্টের এটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার, নোবডি, কোনো স্টেট লেজিসলেচারের কাছে পাওয়ার নেই, একমাত্র পার্লামেন্টের কাছেই এই পাওয়ার রয়েছে। ওকে, অ্যান্ড দিস অ্যামেন্ডমেন্টটা আসে হচ্ছে প্রিন্সিপাল অফ পার্লামেন্টারি সভারেন্টি থেকে। ঠিক আছে, একটা হয় কনস্টিটিউশনাল সুপ্রিমেসি, আর একটা কনস্টিটিউশন সুপ্রিমেসি কি? হ্যাঁ, তাহলে আমরা কি বলছিলাম যে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি অ্যান্ড যে কোনো দেশ কনস্টিটিউশন আছে সেখানে সবসময় কনস্টিটিউশন সুপ্রিমেসি আছে। যেমন ইউএস, যারা যারা ফেডারেল কান্ট্রি, যেগুলো যারা ফেডারেল রুল মেনে চলে, তাদেরকে একটা রিটেন কনস্টিটিউশন থাকবে। রিটেন কনস্টিটিউশন থাকাটা একটা ফেডারেল পলিটির খুব প্রধান বৈশিষ্ট্য। এবার যখনই একটা রিটেন কনস্টিটিউশন থাকছে, তার মানে গভর্নমেন্ট সেই অথরিটি কোথা থেকে পাচ্ছে, যে কোনো কাজ করার, সেটা কনস্টিটিউশন থেকে পাচ্ছে। এটাকে বলে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি। আবার আপনি যদি ইউকের পার্লামেন্টকে দেখেন, ইউকের পার্লামেন্টে রয়েছে কমপ্লিট পার্লামেন্টারি সভারেন্টি। কারণ ইউকের পার্লামেন্টে ইউকের কোনো রিটেন কনস্টিটিউশন নেই। ইউকের পার্লামেন্ট যে লটা পাস করে, ওটা দিয়ে ওদের কান্ট্রি গভর্ন হয়। ওই লগুলোই আপনি বলতে পারেন যে ওটা ওদের কনস্টিটিউশন। মানে সমস্ত লগুলোকে যদি এক জায়গায় করে দেন, তাহলে সেটা ইউকের কনস্টিটিউশন হয়ে যাবে। মানে ওখানে আলাদা করে কোনো রিটেন কনস্টিটিউশন নেই। তো ওইখানে আপনি বলতে পারেন পার্লামেন্টারি সভারেন্টি তার পিকে। আমাদের ক্ষেত্রে স্বাভাবিক কারণে দুটোর মধ্যে একটা ব্যালেন্স রেখে ইন্ডিয়ান কনস্টিটিউশন এগিয়েছে। তা এই অ্যামেন্ডমেন্ট প্রসিজারগুলোকে, এটা আপনি বলতে পারেন পার্লামেন্টারি সভারেন্টি। ওয়াই পার্লামেন্টারি সভারেন্টি? পার্লামেন্টে কারা যাচ্ছে? আমাদের রিপ্রেজেন্টেটিভ যাচ্ছে, সিটিজেনের রিপ্রেজেন্টেটিভ যাচ্ছে, মানে দ্যাট ইজ দি উইল অফ দি পিপল। ঠিক আছে, অ্যান্ড পিপলস উইল ইজ সুপ্রিম। যে কোনো ডেমোক্রেসিতে উইল অফ দি পিপল ইজ সুপ্রিম। ঠিক আছে, তাহলে এটা পার্লামেন্টারি সভারেন্টির একটা প্রিন্সিপাল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আরেকটা হচ্ছে আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটা কীভাবে করতে পারি। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটা হতে পারে বাই ওয়ে অফ অ্যাডিশন। কোনো একটা আর্টিকেল বা কোন আর্টিকেলের মধ্যে কোনো কিছু যোগ করা যেতে পারে, কোনো ক্লজের মধ্যে কোনো কিছু যোগ করা যেতে পারে, সেটাকে মডিফাই করা যেতে পারে, বা সেটাকে রিপিল করা যেতে পারে, মানে পুরোপুরি বাদ দেওয়া যেতে পারে। ঠিক আছে, আর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে কীভাবে, তার প্রসেস কোথায় লেখা আছে? আন্ডার আর্টিকেল 368 অফ দি কনস্টিটিউশন। ওকে, আমি এবার বেয়ার অ্যাক্ট থেকে, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের অ্যাক্ট থেকে দেখব যে কীভাবে ডিসক্রাইব করা আছে সেই হাইলাইটেড পয়েন্টগুলো, মানে পুরো আর্টিকেলটাকে আমরা একবার দেখে নিই, তারপরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করছি কীভাবে হয়। ওকে, আর্টিকেল 368-এর ল্যাঙ্গুয়েজটা দেখি আমরা কী বলছে। পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দি কনস্টিটিউশন অ্যান্ড প্রসিজার দেয়ার অফ। সাব ক্লজ 1 কী বলছে, ক্লজ 1 কী বলছে? নট উইথস্ট্যান্ডিং এনিথিং ইন দিস কনস্টিটিউশন। দেখেন এখানে খুব ফোকাস করার ব্যাপার আছে, বলছে কি নট উইথস্ট্যান্ডিং এনিথিং ইন দিস কনস্টিটিউশন, মানে এই কনস্টিটিউশনের যে কোনো কিছুকে পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারে। পার্লামেন্ট মে ইন এক্সারসাইজ অফ ইটস কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেটা বলছিলাম যে পার্লামেন্টের এটা একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার। ঠিক আছে, অ্যামেন্ড বাই ওয়ে অফ কী কীভাবে করতে পারে? অ্যাডিশন, ভেরিয়েশন মানে মডিফিকেশন, অর রিপিল। ঠিক আছে, কী করতে পারে? এনি প্রভিশন, যে কোনো প্রভিশনকে করতে পারে অফ দিস কনস্টিটিউশন ইন অ্যাকর্ডেন্স উইথ দি প্রসিজার লেড ডাউন ইন দিস আর্টিকেল। এই আর্টিকেলে যে প্রসেস বলা আছে, সেই প্রসেস ফলো করে যে কোনো আর্টিকেলকেই কী করতে পারে? কনস্টিটিউশনে অ্যামেন্ড করতে পারে। আচ্ছা, এই অ্যামেন্ডমেন্টটা কীভাবে হবে? প্রসিজারগুলো এবার দেখি। অ্যামেন্ডমেন্টটা কীভাবে হবে? একটা বিল ইনিশিয়েট করতে হবে। কীভাবে? অ্যান অ্যামেন্ডমেন্ট অফ দিস কনস্টিটিউশন মে বি ইনিশিয়েটেড অনলি বাই ইন্ট্রোডাকশন অফ আ বিল, মানে আপনাকে পার্লামেন্টে একটা বিল ইন্ট্রোডিউস করতে হবে। ঠিক আছে,
কি বিল? কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। ঠিক আছে, একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল ইন্ট্রোডিউস করতে হবে পার্লামেন্টে। পার্লামেন্ট মানে লোকসভা, রাজ্যসভা, দুটো হাউস আছে। ঠিক আছে, দুটো হাউসের মধ্যে কোন হাউসের কথা বলছে? আইদার হাউস। তার মানে লোকসভাতেও করা যেতে পারে, রাজ্যসভাতেও করা যেতে পারে, যে কোনো জায়গাতেই ইন্ট্রোডিউস করা যেতে পারে। একটা বিল ইন্ট্রোডিউস করতে হবে যেটাকে বলা হবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল ইন্ট্রোডিউস করা হলো। তারপরে when the bill is passed in each house by a majority of the total membership of that house and by a majority of not less than 2/3 of the members of that house present and voting। তার মানে এটা হচ্ছে একটা কাইন্ড অফ স্পেশাল মেজরিটি। ঠিক আছে, স্পেশাল মেজরিটি, বিভিন্ন রকমের মেজরিটির উপরে আমাদের একটা ক্লাস আছে, ওইটা আপনি দেখবেন যে কত রকমের মেজরিটি হয় পার্লামেন্টে। ঠিক আছে, তাহলে আপনাদের আরও ক্ল্যারিটি পাবেন। আমি এখানে তাও ব্রিফলি বলে দিচ্ছি, এখানে স্পেশাল মেজরিটি বলতে কী বলছে, যে টোটাল হাউসের মোর দ্যান 50% তো থাকতেই হবে, প্লাস যতজন উপস্থিত আছে তাদের অ্যাটলিস্ট 2/3 প্রেজেন্ট অ্যান্ড ভোটিংয়ে যদি ভোট করে তবেই সেটাকে কি বলা হবে, স্পেশাল মেজর, মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলটা পাস হয়েছে বলে বলা হবে। তাহলে এই ধরনের স্পেশাল মেজরিটিকে আমি জাস্ট একটা নাম্বার দিয়ে বোঝাচ্ছি। ধরুন একটা হাউসে টোটাল মেম্বারশিপ আছে হচ্ছে 100, তাহলে অ্যাটলিস্ট 51 জনকে তো ভোট দিতেই হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট 51 জনকে তো ভোট দিতেই হবে। এইবার ধরুন এই 100-র মধ্যে সেই দিন উপস্থিত আছেন হচ্ছে ধরে নিন যে 60 জন। ঠিক আছে, তাহলে 60-এর 2/3 কত হয়? 40। তাহলেও আমার বিলটা পাস হবে না। কেন হবে না? কারণ 51-এর এই নাম্বারটা পৌঁছচ্ছেই না। আচ্ছা, এবার ধরে নিন সেই দিন 90 জন আছে, তাহলে কি এখন 51 হয়ে গেলেই হয়ে যাবে? না, হবে না। এখানে আপনি যদি 2/3 বের করেন তাহলে কত দাঁড়াবে? 60 দাঁড়াবে। তার মানে আজকের দিনে আমাকে অ্যাটলিস্ট 60 ভোটস তো লাগবেই, তবে এটা পাস হবে। আশা করি বোঝাতে পারলাম। যদি একটু ডাউট থাকে, আমাদের যে বিভিন্ন রকমের মেজরিটির ওপরে যে ক্লাসটা রয়েছে ওইটা দেখে নিন, খুব শর্ট ভিডিও আছে, ওটা আপনারা দেখে নিতে পারেন। ওকে, তাহলে কি বললাম যে একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যাবে, সেটা লোকসভা অথবা রাজ্যসভা যে কোনো জায়গায় আমরা ইন্ট্রোডিউস করতে পারি। আর কি হবে? একটা স্পেশাল মেজরিটি দিয়ে ইচ হাউসে পাস করতে হবে। এখানে দেখুন একটা শব্দটা খেয়াল করবেন, ইন ইচ হাউস। ঠিক আছে, তার মানে কি এখানে কোনো জয়েন্ট সিটিংয়ের প্রভিশন নেই, জয়েন্ট সিটিংয়ের কোনো প্রভিশন নেই। তার মানে লোকসভাতে এবং রাজ্যসভাতে সেপারেটলি পাস করাতে হবে। ঠিক আছে, লোকসভাতে আলাদাভাবে পাস হবে, রাজ্যসভাতেও আলাদাভাবে পাস হবে, এবং যদি দুটো হাউসের মধ্যে কোনো রকম ডিসঅ্যাগ্রিমেন্ট হয়, সেই ডিসঅ্যাগ্রিমেন্টের জন্য কোনোভাবেই জয়েন্ট সিটিংয়ের প্রভিশন নেই। ঠিক আছে, এটা মনে রাখবেন, জয়েন্ট সিটিংয়ের প্রভিশন কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে নেই। অর্ডিনারি বিলের ক্ষেত্রে জয়েন্ট সিটিং হতে পারে, বাট ফর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল দের ইজ নো প্রভিশন অফ জয়েন্ট সিটিং। ওকে, আচ্ছা, এবার তাহলে দুটো হাউস থেকে ধরলাম সেপারেটলি বিলটা পাস হয়ে গেছে। এইবার কি হবে? যেই দুটো হাউস থেকে সেপারেটলি বিলটা পাস হয়ে যাবে তখন ওটা প্রেসিডেন্টের কাছে প্রেজেন্ট করা হবে। ঠিক আছে, আচ্ছা, প্রেসিডেন্টের কাছে প্রেজেন্ট করার পরে কি বলছে? হু শ্যাল গিভ দি অ্যাসেন্ট টু দি বিল। ওয়ার্ডটাই ফোকাস করুন, হু শ্যাল। এখানে মে ওয়ার্ড ইউজ করেনি। ঠিক আছে, এখানে মে ওয়ার্ড ইউজ হয়নি, এখানে কি ওয়ার্ড ইউজ হয়েছে? হু শ্যাল। তার মানে প্রেসিডেন্ট বাউন্ড টু গিভ অ্যাসেন্ট। প্রেসিডেন্ট বাধ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলে সাইন করতে। যদি পার্লামেন্টের দুটো হাউস সেপারেটলি কনস্টিটিউশন বিলটাকে স্পেশাল মেজরিটি দিয়ে পাস করায়, সেক্ষেত্রে প্রেসিডেন্টের কাছে প্রেজেন্টেড হলে প্রেসিডেন্টকে অ্যাসেন্ট দিতেই হবে। ঠিক আছে, সম্মতি দিতেই হবে, কারণ এখানে ল্যাঙ্গুয়েজটা দেখুন, হু শ্যাল গিভ বলা আছে, শ্যাল গিভ। ঠিক আছে, এখানে মে ওয়ার্ড ইউজ করেনি, শ্যাল ইউজ করেছে। তার মানে প্রেসিডেন্টকে অ্যাসেন্ট দিতেই হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে মনে রাখবেন যে মার্জিনাল কনস্টিটিউশন 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট
এই 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971-এ কী করা হয়েছে, এইটাকে বাউন্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই প্রেসিডেন্টের অ্যাসেন্ট দেওয়াটাকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, এটা মাথায় রাখবেন। 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, 1971। আচ্ছা, এবার কিছু কিছু বিল এমন আছে বা এমন আর্টিকেল আছে আমাদের কনস্টিটিউশনে, বিল বলবো না, সরি ভুল বলা হলো ওটা, আমাদের কিছু কিছু কনস্টিটিউশন এমন আর্টিকেল আছে যেটা আমাদের ফেডারেল পলিটিকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। আমাদের কান্ট্রি ফেডারেল স্ট্রাকচারটাকে রিপ্রেজেন্ট করে বা ফেডারেল পলিটিটাকে রিপ্রেজেন্ট করে। সেই ক্ষেত্রে ওই ফেডারেল প্রভিশনসগুলোকে যখন আমরা অ্যামেন্ড করতে চাইবো, ফেডারেল প্রভিশনস আসা মানে কি হচ্ছে, সেন্টার মানে ইউনিয়ন এবং স্টেট দুজনাই এফেক্টেড হচ্ছে। এবার শুধুমাত্র তো এরকম নয় যে স্টেটের এখানে কোনো রোল থাকবে না, এটা হতে পারে না। ওই জন্য কনস্টিটিউশনাল মেকাররা কী করেছিলেন, যে একটা ব্রড, যখনই অ্যামেন্ডমেন্ট হবে, কনস্টিটিউশনাল মেকারদের ভিশন এটাই ছিল, যখনই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হবে তখন একটা ব্রড কনসেনসাস জেনারেল পাবলিকের মধ্যে থাকবে। ওই ব্রড কনসেনসাস থাকলে তবেই অ্যামেন্ডমেন্ট করা যাবে। এরকম নয় যে কোনো একটা পার্টি চলে এলো, XYZ যে কেউ কিছুটা ভোট নিয়ে তার মানেই সে সমস্ত কিছু চেঞ্জ করে দিতে পারবে, এরকম নয়। যতক্ষণ না উইল অফ দি পিপল আছে, ঠিক আছে, আমি বারবার বলছি পার্লামেন্টারি সভরেনিটি মানে উইল অফ দি পিপল ইজ সুপ্রিম। তাহলে একটা ব্রড লেভেলের কনসেনসাস সবসময় ওরা ইম্যাজিন করেছে। ওই জন্য নর্মাল কনস্টিটিউশন আর্টিকেলগুলো শুধুমাত্র স্পেশাল মেজরিটি দিয়ে পাস করা গেলেও কিছু আর্টিকেলস রয়েছে যেগুলো আমাদের ফেডারাল ফিচারগুলোকে রিপ্রেজেন্ট করে, সেই প্রভিশনগুলোকে অ্যামেন্ড করতে গেলে স্পেশাল মেজরিটি তো লাগবেই, সঙ্গে অ্যাটলিস্ট হাফ স্টেট র্যাটিফিকেশন, মানে অ্যাটলিস্ট অর্ধেক রাজ্য, ঠিক আছে, সেই সময় যা রাজ্য সংখ্যা থাকবে তার অ্যাটলিস্ট অর্ধেক রাজ্য কী করতে হবে, সেই বিলটাকে যেন নিজের স্টেট লেজিসলেচারে সিম্পল মেজরিটি দিয়ে পাস করিয়ে দেয়, ঠিক আছে। এটাকে বলা হয় র্যাটিফিকেশন। তারা নিজের স্টেট লেজিসলেচারে সেটাকে র্যাটিফাই করিয়ে দেবে, ঠিক আছে, অ্যাটলিস্ট হাফ। এখানেও দেখবেন ল্যাঙ্গুয়েজগুলোতে ফোকাস করবেন, ঠিক আছে, সবসময় যেন বেয়ার একটা ল্যাঙ্গুয়েজগুলো ফোকাস করবেন, তাহলে আপনার MCQ কোনোদিন ভুল হবে না। শ্যাল রিকোয়ার্ড টু বি ratified by the legislature of not less than one half, তার মানে নট লেস দেন, তার মানে 28 স্টেটস মানে 14 জন করে দিলেই হবে। বর্তমান যদি কোনো দিন আমাদের 30 স্টেট হয়ে যায় তখন 15 জন করলেই হবে, 16 জন লাগবে না, মানে 15 জন করলেই হবে। ওই জন্য এখানে ওয়ার্ডটা কি ইউজ করা হয়েছে, নট লেস দ্যান ওয়ান হাফ, ঠিক আছে, বলেনি যে মোর দ্যান ওয়ান হাফ, বলেছে নট লেস দ্যান ওয়ান হাফ, ঠিক আছে। তার মানে অ্যাটলিস্ট হাফ অফ দি স্টেট করলেই হবে। এবার আসছি যে কোন কোন প্রভিশনের ক্ষেত্রে এটা বলা হয়েছে আর্টিকেল 54, 55, আর্টিকেল 73, এগুলো কি প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সঙ্গে রিলেটেড। আমি নিচে আর্টিকেলগুলোকে লিস্ট করে দিচ্ছি কোনটা কার সাথে রিলেটেড। দেখুন এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে আর্টিকেল 54, 55, 73, 62, 241 and 279A. 279A is related to GST Council. তারপরে কি বলেছে, চ্যাপ্টার 4 অফ পার্ট 5, চ্যাপ্টার 5 অফ পার্ট 6 অ্যান্ড চ্যাপ্টার 1 অফ পার্ট 11, ঠিক আছে। তারপরে কি বলছে, অ্যানি লিস্ট ইন 7th শিডিউল। 7th শিডিউলে কি আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট, তিনটে লিস্ট, যেটা স্টেট এবং ইউনিয়নের মধ্যে কি করে, আপনার কোন কোন ম্যাটারে কে লেজিসলেট করতে পারে, মানে ডিভিশন অফ পাওয়ার, ঠিক আছে, ভার্টিক্যাল এবং হরিজন্টাল ডিভিশন অফ পাওয়ার কোথা থেকে আসছে, ওই তিনটে লিস্ট থেকে আসছে। যে ইউনিয়ন কোন কোন ব্যাপারে ল বানাতে পারবে, স্টেট লেজিসলেচার কোন কোন ব্যাপারে ল বানাতে পারবে, আর দুজনে মিলে কোন কোন ব্যাপারে ল বানাতে পারে। ডিভিশন অফ লেজিসলেটিভ পাওয়ার 7th শিডিউল থেকে আসছে। সেটাকেও যদি চেঞ্জ করতে যাই তাহলে এটা তো আমাদের ফেডারেল পলিটির একটা বড় অংশ, এটাকে যদি চেঞ্জ করতে যাই তাহলে আমাদের স্টেট রেটিফিকেশন লাগবে। আরেকটা রিপ্রেজেন্টেশন অফ স্টেটস ইন পার্লামেন্টে স্টেটের যে রিপ্রেজেন্টেশন হবে সেইটার ক্ষেত্রেও কী হবে, আমাদেরকে স্টেট রেটিফিকেশন লাগবে। অ্যান্ড প্রভিশন অফ দিস আর্টিকেল ইটসেলফ, তার মানে 368, এইটাকেও যদি আমাকে অ্যামেন্ড করতে হয়, ইনফ্যাক্ট দিস আর্টিকেল ইটসেলফ, তাহলে আমাকে কি লাগবে, স্টেট র্যাটিফিকেশন লাগবে। ওকে,
আচ্ছা, এখানে এই যে 4 and 5 এটাকে পরে আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হয়েছিল ইন মিনার্ভা মিল কেস। ঠিক আছে, এইটা কেন এলো, এই দুটো হঠাৎ করে কেন এলো, আর এই দুটোকে আনকনস্টিটিউশনাল কেন বলা হয়েছে, এটা আমি পরে যখন বেসিক স্ট্রাকচার বলবো সেই সময় আমি এটাকে আপনাদেরকে এক্সপ্লেন করব। ওকে, আশা করি এই অবধি বুঝতে পেরেছেন যে প্রসেসটা কি আর কখন স্টেট র্যাটিফিকেশন লাগে। আচ্ছা, আমি আর্টিকেলগুলো লিস্ট করে রেখেছি যেখানে যেখানে স্টেট র্যাটিফিকেশন লাগতে পারে। ঠিক আছে, আমাদের এখানে বলা আছে কি আর্টিকেল 54 কার সঙ্গে রিলেটেড? ইলেকশন অফ দি প্রেসিডেন্ট। 55 কার সাথে রিলেটেড? ম্যানার অফ ইলেকশন অফ দি প্রেসিডেন্ট। তার মানে একটা হচ্ছে প্রেসিডেন্টের ইলেকশন, একটা প্রেসিডেন্টের ইলেকশনের প্রসেস, এই দুটো যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে আমার স্টেট র্যাটিফিকেশন লাগবে। 73 ইজ এক্সটেন্ট অফ দি এক্সিকিউটিভ পাওয়ার অফ দি ইউনিয়ন। ইউনিয়নের এক্সিকিউটিভ পাওয়ারের সেটা যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে আমাকে স্টেট র্যাটিফিকেশন লাগবে। 162 এক্সটেন্ট অফ দি এক্সিকিউটিভ পাওয়ার অফ দি স্টেট। স্টেটের যে এক্সিকিউটিভ পাওয়ার সেটাকে যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে আমার স্টেট র্যাটিফিকেশন লাগবে। 241 রিলেটেড টু হাইকোর্ট অফ ইউনিয়ন টেরিটরিজ। ঠিক আছে, 279 জিএসটি কাউন্সিল। ঠিক আছে, চ্যাপ্টার 4 অফ পার্ট 5 রিলেটেড টু ইউনিয়ন জুডিশিয়ারি, দ্যাট ইজ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে কোনো প্রভিশন চেঞ্জ করতে হলে আমাকে স্টেট র্যাটিফিকেশন লাগবে। চ্যাপ্টার 5 অফ পার্ট 6 দ্যাট ইজ হাইকোর্টস ইন দি স্টেট। হাইকোর্টসের কোনো প্রভিশন আমাকে চেঞ্জ করতে গেলে, এখানে দেখুন পুরো চ্যাপ্টারটাকেই বলেছে। ঠিক আছে, এখানে একটা দুটো আর্টিকেল বলেনি, পুরো চ্যাপ্টারটাকে বলেছে। মানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কোনো কিছু আমাকে অ্যামেন্ড করতে গেলে, এক্সেপ্ট অবশ্যই যে নাম্বার অফ জাজেস বাড়ানো, সেগুলো ওই সমস্ত প্রভিশনগুলোকে বাদ দেওয়া আছে। আদারওয়াইজ ওই সমস্ত প্রভিশন তো আর্টিকেল 368 আন্ডারেও নেই, ওগুলোকে বাদ দিলে আমাদের বাকি কী করতে হবে? স্টেট র্যাটিফিকেশন লাগবে। চ্যাপ্টার 1 অফ পার্ট 11, চ্যাপ্টার 1 অফ পার্ট 11 রিলেটস টু লেজিসলেটিভ রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড দি স্টেট। এটাকে যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে আমাকে স্টেট র্যাটিফিকেশনে যেতে হবে। অ্যানি লিস্ট ইন 7 শিডিউল। ঠিক আছে, রিপ্রেজেন্টেশন অফ ইন পার্লামেন্ট, এটা বললামই। অ্যান্ড প্রভিশন অফ আর্টিকেল 368 ইটসেলফ, এটাকে যদি আমাকে করতে হয় তাহলে আমাকে কী করতে হবে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে হবে। আচ্ছা, এবার তাহলে পুরো জিনিসটাকে আমরা একবার সামারাইজ করে নিই। ঠিক আছে, যে আর্টিকেল 368 কী বলছে? আর্টিকেল 368 বলছে যে কনস্টিটিউশনালের কোনো প্রভিশনকে যদি আমাকে অ্যামেন্ড করতে হয় তাহলে আমাকে কী করতে হবে? একটা বিল ইন্ট্রোডিউস করতে হবে। বিল কোথায় হবে? আইদার হাউস, তার মানে লোকসভা, রাজ্যসভা, যে কোনো জায়গায় ইন্ট্রোডিউস করা যেতে পারে। পাসড ইন ইচ হাউস বাই স্পেশাল মেজরিটি সেপারেটলি। ঠিক আছে, সেপারেটলি তার মানে নো জয়েন্ট সিটিং। ঠিক আছে, আচ্ছা, এবার কি হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে স্টেট র্যাটিফিকেশন লাগবে, যেখানে যেখানে লাগবে সেখানে স্টেট র্যাটিফিকেশন করাবো আমরা। আচ্ছা, যেখানে লাগছে না চলে এলো প্রেসিডেন্টের কাছে। যদি স্টেট র্যাটিফিকেশন লাগে তাহলে আফটার স্টেট র্যাটিফিকেশন প্রেসিডেন্টের কাছে চলে এলো ফর অ্যাসেন্ট। প্রেসিডেন্ট ইজ মাস্ট গিভ অ্যাসেন্ট, মানে প্রেসিডেন্ট বাউন্ড টু গিভ অ্যাসেন্ট। ঠিক আছে, কেন বললাম? কারণ ওখানে শ্যাল ওয়ার্ড ইউজ হয়েছে, তার মানে প্রেসিডেন্ট ইজ বাউন্ড টু গিভ অ্যাসেন্ট। ঠিক আছে, আচ্ছা, এবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মাইনর জিনিস আছে, যেমন সিটিজেনশিপের ক্ষেত্রে যদি টার্মিনেশন, অ্যাকুইজিশন, এই ধরনের জিনিস রয়েছে। যেটা বললাম যে সুপ্রিম কোর্টের নাম্বার অফ জাজেসের সংখ্যা ইনক্রিজ করা, এগুলো এমন ইস্যু যেগুলোর জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মতো বড় প্রসেসের যাওয়ার কোনো দরকার নেই। কনস্টিটিউশনাল মেকারদের আমি যেটা বললাম না, যে ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রিজিডিটির একটা ব্যালেন্স রেখেছিলেন, তো কনস্টিটিউশন মেকারদের মনে হয়েছিল যে কিছু কিছু এমন প্রভিশন আছে যার জন্য বারবার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের মতো কমপ্লিকেটেড প্রসেসে যাওয়ার দরকার নেই। যেমন বললাম, একটা সুপ্রিম কোর্টের জাজের সংখ্যা বাড়ানো বা নতুন স্টেট ক্রিয়েট করা। এমন হতেই পারে যে স্টেট রিঅর্গানাইজেশন আমাদের বারবার করতে হলো, তো আর্টিকেল 3 আন্ডারে যদি আমরা স্টেট রিঅর্গানাইজেশন করি বা কোনো একটা টেরিটরি আমরা যদি অ্যাকোয়ার করি, ঠিক আছে, টেরিটরি দিলে কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে হয়। বাট আর্টিকেল 2 এর আন্ডারে যদি আমরা টেরিটরি অ্যাকোয়ার করি তাহলে কী করতে হবে না, আমাদেরকে যাতে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মতো কমপ্লিকেটেড প্রসেসে না যেতে হয়, ওই জন্য কিছু কিছু আর্টিকেলকে 368-এর পারভিউয়ের বাইরে রাখা আছে। ঠিক আছে, 368-এর পারভিউয়ের বাইরে রাখা আছে, ওগুলোকে মাত্র সিম্পল মেজরিটি দিয়েই চেঞ্জ করে দেওয়া যায়। ঠিক আছে, সিম্পল মেজরিটি দিয়েই চেঞ্জ করে দেওয়া যায়। তাহলে কনস্টিটিউশনের কিছু পার্ট রয়েছে যেটা আউটসাইড 368, ওটাও অবশ্যই চেঞ্জ, ওর মধ্যে 4th শিডিউল 5th শিডিউলের মধ্যেও চেঞ্জ, সেগুলো কনস্টিটিউশনের মধ্যে চেঞ্জ, কনস্টিটিউশনের টেক্সটটা চেঞ্জ হচ্ছে। বাট
it does not fall under the purview of Article 368. Article 368 যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বলতে আমরা যা বুঝি সেইটার মধ্যে ওটা পড়ে না, ঠিক আছে? তাহলে পুরোটাকে সামারাইজ করলে অ্যামেন্ডমেন্টও 3 রকমের করা যায়: বাই সিম্পল মেজরিটি হুইচ ইজ আউটসাইড আর্টিকেল 368, বাই স্পেশাল মেজরিটি আন্ডার 368, আর যদি ফেডারাল কিছু ক্যারেক্টারকে ইম্প্যাক্ট করে দেন স্পেশাল মেজরিটি প্লাস র্যাটিফিকেশন বাই অ্যাটলিস্ট হাফ অফ দি স্টেট, ঠিক আছে? আর প্রসেসটা যেরকম বললাম, ইন্ট্রোডাকশন অফ বিল ইন লোকসভা আর রাজ্যসভা। আচ্ছা, এটা প্রাইভেট মেম্বারও করতে পারে, বিলকে আনতে পারে, প্রাইভেট মেম্বারও আনতে পারে বা গভর্নমেন্টও আনতে পারে, ঠিক আছে? প্রাইভেট মেম্বার্স বিল অ্যান্ড গভর্নমেন্টস বিল কি? যদি কোনো মেম্বার মানে কোনো মিনিস্টার এটাকে ইন্ট্রোডিউস করে তাহলে সেটা গভর্নমেন্ট বিল হয়। আর যদি অ্যানি এমপি এক্সেপ্ট এনি এমপি হু ইজ নট আ মিনিস্টার, ঠিক আছে, এক্সেপ্ট কি বলো, এনি এমপি হু ইজ নট আ মিনিস্টার, সে যদি ইন্ট্রোডিউস করে তাহলে ওটাকে প্রাইভেট মেম্বার্স বিল বলা হয়। ওকে, জয়েন্ট সিটিংয়ের কোনো প্রভিশন নেই, তার মানে ইচ হাউস হ্যাজ টু পাস ইট সেপারেটলি। ডিসএগ্রিমেন্টের ক্ষেত্রে নো জয়েন্ট সিটিং। যদি স্টেট র্যাটিফিকেশন লাগে স্টেট র্যাটিফিকেশন করাবো, দিয়ে প্রেসিডেন্টের কাছে পাঠাবো, প্রেসিডেন্ট বাউন্ড টু গিভ দি অ্যাসেন্ট। ওকে, আচ্ছা, আমি এখানে কিছু শর্ট করে দিয়েছি নেমোনিক্সের মতো করে, যে সিম্পল মেজরিটি কোথায় লাগবে। আমি একটা বই থেকে তুলেছি এটা। সিম্পল মেজরিটি কোথায় লাগবে সেটা মনে রাখার উপায় কি? RAC 5 and 6 ক্লিন PQRS। RAC মানে আর রিঅর্গানাইজেশন অফ স্টেট, স্টেট রিঅর্গানাইজেশন করার ক্ষেত্রে লাগবে না। AC মানে অ্যাবলিশন অর ক্রিয়েশন অফ লেজিসলেটিভ কাউন্সিল, কোনো কোনো স্টেটে লেজিসলেটিভ কাউন্সিল থাকে, সেটা ক্রিয়েট করা বা অ্যাবলিশ করা, সেক্ষেত্রে এটার দরকার নেই। 5 and 6 মানে অ্যামেন্ডমেন্ট ইন 5th and 6th শিডিউল, ঠিক আছে? 5th and 6th শিডিউলের ক্ষেত্রে অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে এটা দরকার হবে না। আমি মনে হয় আগে একবার 4th and 5 বলেছিলাম, ওটা একটু কারেকশন করে নেবেন, হ্যাঁ? ওটা 5th and 6th শিডিউল হবে, ঠিক আছে? 5th and 6th শিডিউলের ক্ষেত্রে এটা দরকার নেই। ক্লিনের C ফর সিটিজেনশিপ, সিটিজেনশিপ অ্যাকুইজিশন টার্মিনেশনের ক্ষেত্রে দরকার নেই। L ফর ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের চেঞ্জের জন্য দরকার নেই। E ফর ইলেকশন, ঠিক আছে, ইলেকশন টু দি পার্লামেন্ট, হ্যাঁ? প্রেসিডেন্টের দুটোতেই কিন্তু ইলেকশন, প্রেসিডেন্টের ইলেকশনে স্টেট র্যাটিফিকেশন দরকার, কিন্তু ইলেকশন টু পার্লামেন্ট অর স্টেট এইটার ক্ষেত্রে সিম্পল মেজরিটিতে কাজ হয়ে যাবে। এই অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিয়ন টেরিটরি এর ক্ষেত্রেও দরকার নেই। এর নাম্বার অফ জাজেস ইন সুপ্রিম কোর্ট দরকার নেই। আর কিছু কিছু পার্লামেন্টারি প্রিভিলেজের সঙ্গে যুক্ত আছে, যেমন PQRS, প্রিভিলেজ, কোরাম, রুল অফ প্রসিডিওর, স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্স। এই সমস্ত জিনিসগুলোর জন্য কোনো আর্টিকেল 368-এর দরকার নেই, এগুলো সিম্পল মেজরিটিতেই হবে, ঠিক আছে? সিম্পল মেজরিটিতেই হবে। আচ্ছা, আর ফেডারেল ক্যারেক্টারের জন্য যেখানে স্টেট র্যাটিফিকেশন লাগবে সেটাকে কীভাবে মনে রাখবো? মনে রাখবেন জিপ, GIS। জিপ মানে জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। ইলেকশন অফ প্রেসিডেন্ট। এক্সটেন্ট অফ এক্সিকিউটিভ পাওয়ার অফ ইউনিয়ন অ্যান্ড স্টেট। রিপ্রেজেন্টেশন ইন পার্লামেন্ট। ফর GST কাউন্সিল। ফর আর্টিকেল ইটসেলফ, মানে নিজে 368টাকে যদি হয় তো, ঠিক আছে, আর্টিকেল ইটসেলফ। সেভেন্থ শিডিউল, ঠিক আছে? এস হচ্ছে 7th শিডিউল, ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেটিভ পাওয়ার। ওকে, তাহলে আশা করি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রসেসটা আপনাদের ক্লিয়ার হলো। আর আমি যেটা বললাম যে কী কী কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে, মানে যেটা যেটা ইম্পর্টেন্ট, যেমন 1st, 17th, 24th, 42nd, 44th, ঠিক আছে, এই যে ইম্পর্টেন্টগুলো আছে এগুলো আমরা আলাদা একটা লেকচারে করবো, কারণ ওটা করতে গেলে মানে লেকচার ইটসেলফ 1.5 ঘন্টা 2 ঘন্টার হয়ে যাবে। ওকে, এবার আসি বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের ওপরে, যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা কি। আচ্ছা, যখন আমরা 1950-তে কনস্টিটিউশন এলো, তারপরে সেই সময় যে পার্ট 3-র মধ্যে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো দেওয়া ছিল, তার মধ্যে একটা রাইট ছিল রাইট টু প্রপার্টি, যেটা আপনারা সবাই জানেন যে আর্টিকেল 19-এর মধ্যে এই রাইট টু প্রপার্টিটা দেওয়া ছিল। এবার 44th অ্যামেন্ডমেন্টে গিয়ে এই রাইট টু প্রপার্টিটাকে ওখানে ফান্ডামেন্টাল রাইট থেকে সরিয়ে নিয়ে ওটাকে একটা লিগাল রাইট করে দেওয়া হয়। এবার তার আগে অবধি তো এটা ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু সেই সময় আবার জমিদারি প্রথাও ছিল, মানে জমিদারদের কাছে প্রচুর জমি, কিন্তু গরিব চাষিদের কাছে জমি নেই। তো সেই সময় গভর্নমেন্টকে প্রচুর ল্যান্ড রিফর্মসও করতে হয়েছিল। তো স্বাভাবিক কারণে ওই ফান্ডামেন্টাল রাইটটা ল্যান্ড রিফর্মসের ক্ষেত্রে খুব বাধা হয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে? ওই ল্যান্ড রিফর্মসটা করার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল।
বিভিন্নভাবে কনস্টিটিউশন অ্যামেন্ড করা হচ্ছিল। এবার এর 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 রিলেটেড কেসেসগুলো বারবারই জুডিশিয়ারির কাছে যাচ্ছিল। তো ওই কেসেসগুলোর থ্রুই একটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন আসে, ঠিক আছে? তাহলে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন বোঝার আগে আমরা সবার আগে দেখি আর্টিকেল 13টা কি। আর্টিকেল 13টা কোথায় পাবো আমরা? পার্ট 3-তে পাবো, ঠিক আছে? কনস্টিটিউশনের পার্ট 3-তে পাবো, ফান্ডামেন্টাল রাইটের যে চ্যাপ্টার সেখানে এটা পাবো। ফান্ডামেন্টাল রাইটের চ্যাপ্টারটা আর্টিকেল 12 থেকে শুরু হচ্ছে। প্রথমে 12তে কী করা আছে? স্টেটের ডেফিনেশন দেওয়া আছে। তারপরে আর্টিকেল 13-এ গিয়ে কী করা আছে? লয়ের ডেফিনেশন দেওয়া আছে, ঠিক আছে? ফর দি পারপাস অফ চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 এর পারপাসের জন্য ল কাকে বলবো সেটা ডেফিনেশন দেওয়া আছে। এখানে আমাদের যেটা লাগবে আমি সেটুকু বলছি। ওখানে বলা আছে যে স্টেট, স্টেট বলতে এখানে ইউনিয়ন এবং স্টেট দুটোর কথা বলছে। স্টেট মানে স্টেটের যে আর্টিকেল 12-এর ডেফিনেশন সেটা এখানে ক্যারি হচ্ছে। হ্যাঁ, এখানে স্টেট বলতে কিন্তু এই রাজ্য নয়, ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ এরকম স্টেট নয়, ঠিক আছে? এই ডেফিনেশনটা আর্টিকেল 12-এ যেভাবে ডিসক্রাইব করা আছে যে হোয়াট ইজ স্টেট, এটা 12-এ ডিসক্রাইব করা আছে। তো স্টেটের ওপর একটা রেস্ট্রিকশন আছে যে সে এমন কোনো ল বানাতে পারবে না যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইট হুইচ ইজ গ্যারেন্টিড আন্ডার পার্ট 3 সেটাকে ভায়োলেট করে, ঠিক আছে? তো এরকম কোনো ল বানাতে পারবে না। যদি এরকম ল বানায় দ্যাট উইল বি ডিক্লেয়ার্ড আলট্রা ভাইরাস, মানে ইনকনজিস্টেন্ট উইথ দি কনস্টিটিউশন, এরকম ধরে নেওয়া হবে। ওকে, আচ্ছা, এখানে আমি আর্টিকেল 13টাও দিয়ে রেখেছি, একবার দেখুন। স্টেট শ্যাল নট মেক any law which takes away or abridges the rights conferred by this part, and any law made in contravention of this clause shall to the extent of contravention be void, ঠিক আছে? তার মানে কোনো ল যদি এক্সিস্টিং লও থাকে সেটাও টু দি এক্সটেন্ট অফ কন্ট্রাভেনশন ওটা ভয়েড হয়ে যাবে, ঠিক আছে? এর বেশি ফান্ডামেন্টাল রাইটের চ্যাপ্টার এটাকে পড়বো, এখন এটা নিয়ে আর অত দরকার নেই যে কোনটাকে ল বলবো কি না বলবো, সেটা দরকার নেই। আচ্ছা, রাইট টু প্রপার্টি আমি কি বললাম? রাইট টু প্রপার্টি কোথায় ছিল? রাইট টু প্রপার্টি ছিল আপনার আর্টিকেল 19-এ ছিল। ফান্ডামেন্টাল রাইট আনটিল 1978 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটাকে সরিয়ে দেওয়া হয়, লিগাল রাইট করা হয়। আচ্ছা, কিছু কিছু কী করা হয়েছিল এবার? কিছু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের থ্রু আর্টিকেল 31A, 31B, 31C এইগুলোকে ইনসার্ট করা হয়েছিল, যেগুলো কিনা কার্টেল করছিল আমার ফান্ডামেন্টাল রাইট টু ইকুয়ালিটি 14 অ্যান্ড রাইট টু প্রপার্টি 19, ঠিক আছে? তো সুপ্রিম কোর্টের কাছে তখন বারবার এই কোশ্চেনটা যেতে থাকলো যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে কি আমরা ল বলে ধরবো? যদি আমরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে ল বলে ধরি উইদিন দি ডেফিনেশন অফ আর্টিকেল 13, ঠিক আছে? উইদিন দি ডেফিনেশন অফ আর্টিকেল 13 যদি এটাকে আমরা ল বলে ধরি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হুইচ ইজ পারফর্মড আন্ডার আর্টিকেল 368, তাহলে যদি এটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে তাহলে তো এটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করতে হয়। তার মানে মেন কোশ্চেন এটাই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা কি আর্টিকেল 13-এ যে লয়ের ডেফিনেশনটা দেওয়া আছে তাতে ফিট বসে কি না। যদি সেটা লয়ের ডেফিনেশনে ফিট বসে আর সেটা যদি আর্টিকেল 19কে ভায়োলেট করে তাহলে ডেফিনেটলি ওটা কী হচ্ছে? আনকনস্টিটিউশনাল হচ্ছে আর্টিকেল 13-এর ডেফিনেশন অনুযায়ী, ঠিক আছে? এই কোশ্চেনগুলোর থ্রু, ডিফারেন্ট কেসেসের থ্রু বেসিক স্ট্রাকচারটা উঠে আসে। প্রথম কেস যেটা সেটা হচ্ছে শঙ্করী প্রসাদ কেস 1951। এটাতে কী হয়েছিল? ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছিল। ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কী করে? 9th শিডিউল অ্যাড করে, ঠিক আছে? 9th শিডিউল অ্যাড করে। 9th শিডিউলের মধ্যে কী রাখা হয়েছিল? 9th শিডিউলের মধ্যে যত ল্যান্ড রিফর্মের লগুলো ছিল সেগুলোকে 9th শিডিউলে ঢোকানো হয়েছিল। 9th শিডিউল কী করেছিল? একটা জুডিশিয়াল ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছিল যে এই শিডিউলের মধ্যে যে লগুলো রয়েছে এগুলো জুডিশিয়াল মানে কোর্টে এগুলো জুডিশিয়াল রিভিউ হবে না, ঠিক আছে? এরকমভাবে এটাকে একটা ব্ল্যাঙ্কেট কভার দিয়ে দিয়েছিল ফ্রম জুডিশিয়াল রিভিউ, ঠিক আছে? দিস ল শ্যাল মানে এর মধ্যে থাকা লগুলো ইট শ্যাল নট বি কোশ্চেনড ইন অ্যানি কোর্ট অফ ল। আচ্ছা, এবার তখন পাঞ্জাবের খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি তাহলে পাঞ্জাবেরই মনে হয় কিছু ল পাস হয়েছিল ল্যান্ড রিফর্মের রিগার্ডিং, সেইগুলো এই 9th শিডিউলের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। এবার তখন ওই জন্যই ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, কারণ কি এটাতে 31A, 31B এগুলো অ্যাড করা হয়েছিল আর এটা আমাদের রাইট টু প্রপার্টিকে তখন কার্টেল করছিল। এবার কোর্ট কি বলল যে লয়ের যে ডেফিনেশন, ঠিক আছে, এর মধ্যে এটা পড়ে না। আর্টিকেল 368 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লয়ের আর্টিকেল 13-এর লয়ের ডেফিনেশনের মধ্যে পড়ে না, এটা অনলি ইনক্লুডস অর্ডিনারি ল,
ঠিক আছে, এটা অনলি ইনক্লুডস অর্ডিনারি ল। তার মানে কি বললো ইনডাইরেক্টলি, যে পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড অ্যানি ল ইনক্লুডিং ফান্ডামেন্টাল রাইট। তার মানে এই কেসে সুপ্রিম কোর্টের জাজমেন্ট হলো যে পার্লামেন্টের কাছে সমস্ত পাওয়ার আছে যে কোনো আর্টিকেলকে, যে কোনো লকে অ্যামেন্ড করার, ইনক্লুডিং দি ফান্ডামেন্টাল রাইটস। ওকে, আচ্ছা, তারপরে একটা 1967 একটা কেস হয়, সেটা হচ্ছে গোলকনাথ কেস। গোলকনাথ কেসে 17th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে চেঞ্জ করা হয়েছিল, এটাও ল্যান্ড রিফর্ম রিলেটেডই ছিল। ঠিক আছে, মনে রাখবেন তখনও ফান্ডামেন্টাল রাইট হচ্ছে রাইট টু প্রপার্টি, তখনও ফান্ডামেন্টাল রাইট। ওকে, রাইট টু প্রপার্টি তখনও ফান্ডামেন্টাল রাইট, ওই জন্য ওটাকে চ্যালেঞ্জ করা হলো। সুপ্রিম কোর্ট কী করলো, শঙ্করী প্রসাদের যে জাজমেন্টটা দিয়েছিল সেটাকে, নিজের জাজমেন্টটাকে ও রিভার্স করে দিল, দিয়ে বললো যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইজ নট ল উইদিন দি মিনিং অফ আর্টিকেল 13 যে মিনিংয়ের মধ্যে এটা ল নয়। ঠিক আছে, তাহলে এটা যদি ল না হয়, ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করতে পারবে না। ফান্ডামেন্টাল রাইটকে ট্রান্সেন্ডেন্টাল অ্যান্ড ইমিউটেবল স্ট্যাটাস দেওয়া হলো। ট্রান্সেন্ডেন্টাল মানে বলতে পারেন চিরস্থায়ীর মতো। ঠিক আছে, মানে ফান্ডামেন্টাল রাইটকে কোনোভাবে হাতই দেওয়া যাবে না, ফান্ডামেন্টাল রাইটকে কোনো রকমভাবে চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, এইখানে আরেকটা জিনিস উঠে আসে, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ প্রসপেক্টিভ রুলিং। ডক্ট্রিন অফ প্রসপেক্টিভ ওভার রুলিং মানে কি, যে কোর্ট বললো যে ঠিক আছে, আমরা আজকে এটা তো বলে দিলাম যে শঙ্করী প্রসাদের কেসটাকে আমরা, জাজমেন্টটাকে আমরা রিভার্স করে দিলাম এবং বললাম যে ফান্ডামেন্টাল রাইট হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল, মানে ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করা যাবে না। কিন্তু অনেকটা পিছনে সময় চলে গেছে এবং কিছু কিছু ল এমন পাস হয়েছে যেগুলোকে আমরা যদি এখন ব্যাকডেটে গিয়ে রিভার্স করলে দেখা যাবে অনেক প্রবলেম ক্রিয়েট হবে। ওই জন্য বললো যে ব্যাকডেটের কোনো লয়ের ওপরে আমাদের জাজমেন্টের এফেক্ট থাকবে না, ফিউচার ডেটের যে যা হবে তার উপরে আমাদের জাজমেন্টের এফেক্ট থাকবে। এটাকে বলা হয় ডক্ট্রিন অফ প্রসপেক্টিভ ওভার রুলিং। ঠিক আছে, ডক্ট্রিন অফ প্রসপেক্টিভ ওভার রুলিং মানে ল ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট অ্যাপ্লাইজ অনলি টু ফিউচার কেসেস। আগামী দিনে যা আসবে সেগুলোর উপরে অ্যাপ্লাই হবে, পুরনো কিছুর উপরে অ্যাপ্লাই হবে না। এবার এই গোলকনাথ কেসের রেসপন্সটাতে, মানে যে ফান্ডামেন্টাল রাইটকে ট্রান্সেন্ডেন্টাল স্ট্যাটাস দিল, যে ফান্ডামেন্টাল রাইট আর চেঞ্জই করা যাবে না, অ্যামেন্ডই করা যাবে না, এর রেসপন্সে গভর্নমেন্টও তখন কী করে, 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসে। ঠিক আছে, দিয়ে কী করলো, আর্টিকেল 13 এবং 368 এই দুটোকে চেঞ্জ করে। যেটা আমি বললাম, আর্টিকেল 368-এর ওপরে যেটা ছিল 4 and 5, যেহেতু আমি তখন দেখালাম না, এই 4 and 5 অ্যাড করে দেয়। ঠিক আছে, ক্লজ 4 and 5 অ্যাড করে দেয়। বেসিক্যালি এটার আমি থিমটা বলে দিচ্ছি। এটাতে কি বললো, যে পার্লামেন্টের কাছে পুরো রাইট দিয়ে দিল যে পার্লামেন্ট যে কোনো জিনিসকেই, মানে কনস্টিটিউশনের যে কোনো প্রভিশনকেই পুরোপুরিভাবে এডিট করতে পারে। ঠিক আছে, পার্লামেন্ট গিভেন পাওয়ার টু অ্যামেন্ড এনি পার্ট অফ দি কনস্টিটিউশন ইনক্লুডিং দি ফান্ডামেন্টাল রাইট, ল আন্ডার আর্টিকেল 13 ডাজ নট ইনক্লুড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। দিয়ে বলে দিল, স্পেসিফিক্যালি বলে দিল যে আর্টিকেল 13 আন্ডারে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লয়ের ডেফিনেশন আছে তার মধ্যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নেই। ঠিক আছে, তার আন্ডারে পড়বে না। তার মানে কি বললো, যে সরাসরি যে কোনো জিনিসকেই ও অ্যামেন্ড করতে পারে। তারপরে খুব ফেমাস কেস হয় কেশবানন্দ ভারতী কেস 1973, যেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা আসে। ঠিক আছে, এটা কি করলো, 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে চ্যালেঞ্জ করলো। এখানে গোলকনাথের যে কেস ডিসিশনটা ছিল সেটাকে রিভার্স করে দিল, কিন্তু 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে ভ্যালিড বলে রাখলো। তার মানে কোর্ট বেসিক্যালি এটা বললো যে পার্লামেন্ট অ্যামেন্ড করতেই পারে, পার্লামেন্ট হ্যাজ দ্য রাইট টু অ্যামেন্ড এনিথিং ইন দ্য কনস্টিটিউশন। ভালো করে বুঝবেন, কোর্ট বললো যে পার্লামেন্ট ক্যান চেঞ্জ এনিথিং ইন দ্য কনস্টিটিউশন, যে কোনো আর্টিকেলকে চেঞ্জ করতে পারে, ইনক্লুডিং দি ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, ইনক্লুডিং দি ফান্ডামেন্টাল রাইট, বাট দে ক্যান নট চেঞ্জ দি বেসিক স্ট্রাকচার। মানে আপনি কনস্টিটিউশনের কোর ভ্যালুজকে চেঞ্জ করতে পারবেন না। যেমন আমাদের কনস্টিটিউশনের ফেডারেলিজমটা আমাদের কনস্টিটিউশনের একটা কোর ভ্যালু, সেকুলারিজমটা একটা কোর ভ্যালু, এই ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারবে না। আজকে কেউ বলতে পারবে না আজকে ফেডারেল হবে না, স্টেটে ইলেকশন হবে না, একটাই মানে একটু রং সেন্স চলে যাবে, আমি একটু ঠিক করে বলি, যে বললো যে কোনো স্টেট গভর্নমেন্ট নেই, একটাই সেন্ট্রাল গভর্নমেন্ট, যেমন ইউকেতে হয়, একটাই সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট ওখান থেকেই নিজের অথরিটি ড্র করবে। এরকম যদি হয়, কেউ যদি বলে যে আমি পুরো ফেডারেল পলিটিটাকে ইউনিটারি পলিটি করে দেবো, তাহলে সেটা কিন্তু বেসিক স্ট্রাকচার এগেনস্টে যাবে। ঠিক আছে,
তাহলে এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস কোট করলো যে হ্যাঁ, পার্লামেন্টকে বললো যে হ্যাঁ, তোমার সমস্ত পাওয়ার আছে, তুমি পুরো কনস্টিটিউশনের যে কোনো কিছুই অ্যামেন্ড করতে পারো, বাট ইউ ক্যানট চেঞ্জ দি বেসিক টেনেটস, ইউ ক্যানট চেঞ্জ দি বেসিক টেনেটস অফ দি কনস্টিটিউশন। ঠিক আছে, কনস্টিটিউশনের বেসিক জিনিসটাকে তোমাকে রাখতে হবে, এইটাকে আমরা বলি বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। ঠিক আছে, স্ট্রাকচারটা লেখা হয়নি এখানে, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। ঠিক আছে, বেসিক ফিচার্স ক্যানট বি অ্যামেন্ডেড, বেসিস অফ সুপ্রিম কোর্ট কী করলো অ্যাকচুয়ালি, যে কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টকে রিভিউ করার পাওয়ার পেয়ে গেল। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে কনস্টিটিউশন, এই যে বেসিক স্ট্রাকচারটা কনস্টিটিউশনে কোথাও লেখাও নেই, কোর্টও নিজে কোনো দিন ডিফাইন করেনি যে বেসিক স্ট্রাকচার কী, মানে ওটা কেশবানন্দ ভারতী কেসে কোর্ট এক্সপ্লিসিটলি বলেনি যে কী। কোর্ট বললো যে যখন যখন কেসেস আসবে তখন তখন আমরা ডিসাইড করবো। এই জন্য মাল্টিপল কেসেসের থ্রু, যেমন ইন্দিরা নেহরু গান্ধী যে কেস, ঠিক আছে, বা ইলেকশন পিটিশন বলা হয় ওইটার সময়, বা এসআর বোম্মাই কেস, ইন্দিরা কোহেলো কেস, এইগুলো, আইআর কোহেলো কেস, ইন্দিরা সাহানি কেস, এই ধরনের কেসেসগুলোতে বিভিন্ন জিনিসগুলোকে বলা হয়েছে যে এগুলো বেসিক স্ট্রাকচারের পার্ট। এরকমভাবে বেসিক স্ট্রাকচারটা ইভলভ হয়েছে। ঠিক আছে, আশা করি বেসিক স্ট্রাকচার জিনিসটা আপনাদের বোঝাতে পারলাম। বেসিক স্ট্রাকচার হচ্ছে একটা কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল আইডিয়াস, ফান্ডামেন্টাল ভ্যালুজ, কোর ভ্যালুজ। তো কেশবানন্দ ভারতী কেসে এটাই উঠে এলো যে হ্যাঁ, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা সম্ভব, যে কোনো আর্টিকেলকেই চেঞ্জ করা যাবে, বাট কোর ভ্যালুসকে চেঞ্জ করা যাবে না। ওকে, এর রেসপন্সে কী হলো, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসছে, 368, 368(5). ঠিক আছে, এই জাজমেন্টটাকে নালিফাই করার জন্য যে বললো নো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ক্যান বি কোশ্চেন ইন কোর্ট, তাহলে এটা জুডিশিয়াল রিভিউকে হ্যাম্পার করছে, এটাকে নেক্সট কেসে বলা হলো এটা আনকনস্টিটিউশনাল। এখানে কী করলো, পার্লামেন্টের কনস্টিটিউশনাল পাওয়ারের ওপরে কোনো লিমিটেশন নেই। ঠিক আছে, তাহলে এটাও কি হলো, আনকনস্টিটিউশনাল ঘোষণা করে দেওয়া হলো। কোন কেসে, মিনার্ভা মিল কেসে। মিনার্ভা মিল কেসে এই দুটো আর্টিকেলকে কী করা হলো, আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে দেওয়া হলো। যে বললো যে পার্লামেন্টস পাওয়ার টু অ্যামেন্ড দি কনস্টিটিউশন ইজ লিমিটেড, পার্লামেন্টের কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার পাওয়ার লিমিটেড আছে, ক্যানট ডিস্ট্রয় দি বেসিক ফিচার। তার মানে কেশবানন্দ ভারতী কেসটাকে আবার রিটারেট করা হলো যে বেসিক স্ট্রাকচারকে পার্লামেন্ট কোনো দিনই ডিস্ট্রয় করতে পারবে না। ঠিক আছে, এখান থেকে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, এবং তারপরে মোটামুটি এটাই ফলো হয়, মানে খুব বেশি তারপরে গভর্নমেন্টস এমন আসেনি যারা বেসিক স্ট্রাকচারটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করেছে, বাট এইভাবেই চলেছে। এটার কারণে অনেক ক্রিটিসিজমও আছে যে কোর্ট প্রপারলি ডিফাইন করে না, নিজেদের একটা জুডিশিয়াল অ্যাক্টিভিজমের মোডেও অনেক সময় চলে যায়, এগুলোর অনেক ক্রিটিসিজমও আছে। সেটা আমরা আজকের আমাদের চ্যাপ্টারের অ্যাম্বিটের বাইরে। তো আশা করছি আপনাদের চ্যাপ্টারটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমাদের সঙ্গে রিচ আউট করুন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, কোনো কোয়েরিজ থাকলে সেখানে বলুন, এই নোটসগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন। কানেক্ট করুন, আর নিজের বন্ধুবান্ধবের মধ্যে এই চ্যানেলটাকে শেয়ার করুন। যদি আপনাদের মনে হয় সত্যি হেল্প করছে আপনাদের প্রিপারেশনে, তাহলে অন্যদেরকেও কাছে এটা পৌঁছে দিন। আর প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, যত আপনারা কমেন্ট করবেন, আপনাদের যদি মনে হয় আমাদের কন্টেন্টের একটা ভ্যালু আছে, দেন প্লিজ প্রমোট আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।